প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের মানুষ ২০২৪ সালে কালার রেভলিউশন বা রঙিন বিপ্লব হয়েছে এটা স্বীকার করতে চায় না। তারা জুলাই চেতনা, জুলাই বিপ্লব ইত্যাদি অনেক কিছু আবিষ্কার করেছে। এদিকে 7.62 মিলিমিটার রাইফেলের ব্যাপারে সুষ্ঠু তদন্ত হয়নি। কারা সেই রাইফেল ব্যবহার করেছে? এটা যদি ভারতের হতো তাহলে আহ, অন্তর্বর্তী সরকার ঠিকই সেটা বের করত। মনে হচ্ছে পাকিস্তানের কিছু উপাদান সেখানে ছিল। তো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এটা নিয়ে বারবার বলা সত্ত্বেও কেউ কানে তোলেনি। তো এখন গোপন চুক্তি বা বাণিজ্য চুক্তি যখন হয়েছে তখনও খুব বেশি মানুষ কথা বলেনি। বর্তমানে সবাই মাঠে নেমে গেছেন। এসব চুক্তির বাস্তবতা তৈরি হয়েছে কিন্তু রঙিন বিপ্লবের মাধ্যমে, কিন্তু সেটা কারো মুখে শোনা যাবে না। বাণিজ্য চুক্তিকে সবাই এখন দাসত্বের চুক্তি, উপনিবেশের চুক্তি, ঔপনিবেশিক ব্যবস্থার চেয়ে ভয়ানক ব্যবস্থা বলা হচ্ছে। কিন্তু কিভাবে আমেরিকা এ ধরনের চুক্তি করার সুযোগ পেল এবং এখনো তারা তাদের নিয়ন্ত্রণ কিভাবে বজায় রাখছে সেটা কেউ বলছে না। তো চুক্তি বাস্তবায়ন হলে দেশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে না, দেশে অস্ত্রের উৎপাদন হবে, দুনিয়ার সব জায়গায় যুদ্ধের এবং আগ্রাসনের সমর্থন দিতে হবে। জাতীয় সংসদে যে দলগুলো নির্বাচিত হয়েছে তাদেরকে এই চুক্তি বাতিল করতে হবে। বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম দেশ মনে করলে এই চুক্তি বাতিল করে যারা এই চুক্তি করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে বলে অধ্যাপক আনু মোহাম্মদ দাবি করেছেন। তিনি আরো বলেন, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকারকে গণশত্রু হিসেবে বিবেচনা করতে হবে। বাংলাদেশের লোকজন যে চুক্তিটা করেছে এটা যে পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, এটা একটা উপনিবেশিক ব্যবস্থার মধ্যে উপনিবেশের যতটা অটোনমি থাকে সেই অটোনমিও থাকবে না এটার মধ্যে। এইরকম একটা এটাকে দাসত্বের চুক্তি এই সমস্ত শব্দগুলো আমার কাছে মানে মানে অসম্পূর্ণ মনে হচ্ছে, মানে যথেষ্ট মনে হচ্ছে না। যে এইরকম একটা বিশ্বে যখন জাতিসংঘ বলে একটা জিনিস আছে, WTO বলে একটা প্রতিষ্ঠান আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মুক্ত বাজার অর্থনীতি বলে একটা কনসেপ্ট আছে এবং অর্থনীতির কিছু নিয়ম কানুন আছে, সমস্ত কিছুকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে ঔপনিবেশিক ব্যবস্থার আরো ভয়ঙ্কর একটা চেহারা আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি। বেশি দামে জিনিস কিনতে হবে, তার জিনিস আনতে হবে বাজারে। আমাদের দেশের যত প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত ধরনের প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানের কোনো কার্যকারিতা থাকবে না। আমাদের এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকবে না। আমাদের অস্ত্রের বাজারে পরিণত করতে হবে, তাদের অস্ত্র ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে হবে এবং তারা পৃথিবীতে যত জায়গায় যুদ্ধ করবে, যত জায়গায় আগ্রাসন চালাবে, যত জায়গায় ঔপনিবেশিক বিভিন্ন ধরনের তৎপরতা চালাবে, সেটার প্রতি তাদের সমর্থন দিতে হবে এবং সেটার বিরোধিতা যারা করবে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে পারবো না। এইরকম একটা হাত পা বাঁধা সম্পূর্ণ বন্দি দশার মধ্যে বাংলাদেশকে ফেলে দিল যারা অন্তর্বর্তী সরকার, তাদেরকে তো গণশত্রু বলতে হবে আমাদের। এরা হচ্ছে গণশত্রু হিসেবে তাদেরকে বিচার করতে হবে। এই সংসদ নির্বাচনের পরে যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে যে দলগুলো নির্বাচিত হয়েছে তাদেরকে স্পষ্ট করতে হবে যে তারা এই চুক্তির সাথে ছিল না। তারা যে চুক্তি নিয়ে প্রতিবাদ করে নাই সেটা তারা অন্যায় করেছে এবং তারা যদি নিজেদের আত্মসম্মান বোধ কিংবা বাংলাদেশ যে একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম, এইটা যদি তারা মনে করে তাহলে তাদের এই চুক্তি বাতিল করার পথ অনুসন্ধান করতে হবে। সংসদে এটা নিয়ে আলোচনা করতে হবে, শুধুমাত্র বাতিল করার জন্য না। এই চুক্তি তো বাতিল করতেই হবে, এই চুক্তির সাথে যারা যুক্ত তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। বর্তমানে কোনো দেশে আগের মতো ঔপনিবেশ স্থাপন করতে হয় না। এখন দূর থেকে অর্থনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ করা সম্ভব। পত্রিকার খবরে এসছে বাণিজ্য চুক্তির কারণে চলতি বছর 1327 কোটি টাকা রাজস্ব হারাতে হবে। নির্বাচিত সরকারের কষ্ট কম হবে, সেজন্য ইউনূসের অন্তর্বর্তী সরকার তাড়াতাড়ি করে চুক্তি করে গেছে বলে মন্তব্য করেছিলেন আকিজ বিড়ির ব্যবসায়ী তৎকালীন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। তো ইউনূস ম্যাজিকে এভাবে বছরে 1,500 কোটি টাকা ক্ষতি হবে, রাজস্ব হারাবে,
কিন্তু এই টাকা বাংলাদেশের জন্য কিছু না। এর মাধ্যমে ভারতীয় জুজুর ভয় থেকে, ভারতীয় আধিপত্য থেকে বাঁচা যাবে। এই দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি। তো এখানেই শেষ নয়, মার্কিন বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশ রাষ্ট্রকে সারেন্ডার করতে হবে। কৃষি এবং খাদ্যের পরে ঔষধ শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ ঔষধ রপ্তানিতে বাধা আসবে। বাংলাদেশে যে 200 থেকে 300 মিলিয়ন ডলারের ঔষধ রপ্তানি করে প্রতি বছর, সেটা হয়তো হারাতে হবে, কারণ ঔষধ রপ্তানি করতে হলে আমেরিকার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। যেসব দেশের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ তাদের কাছে ঔষধ রপ্তানি করা যাবে না। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সেজন্য বলছেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। শুল্ক আরোপ করার এখতিয়ারটাই হারিয়ে ফেলেন একটা চুক্তির মাধ্যমে, তাহলে আপনার লিগাল যে সুপ্রিমেসির যে প্রশ্নটা, একটা রাষ্ট্রটা কি? রাষ্ট্র ধারণা হচ্ছে রাষ্ট্র জনগণের ইচ্ছায় সবচেয়ে বল প্রয়োগকারী একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাষ্ট্র, যে হচ্ছে স্বীকৃতভাবে বল প্রয়োগ করার তার এখতিয়ার থাকবে। তার মানে কন্ট্রোল, নিয়ন্ত্রণ ব্যাপারটা হচ্ছে তার ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে তার কাছ থেকে আপনি অঙ্গীকার করে কেড়ে নিচ্ছেন যে তুমি কিন্তু আমাদের কোনো পণ্যের উপর 4.4% শুধু পণ্য, এর বাইরে কোন পণ্যের উপরে কোন রকমের শুল্ক আরোপ করতে পারবে না। তাহলে ওই যে অসম আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, ওই অ্যাসপেক্ট গুলো, ইকোনমিক অ্যাসপেক্ট, ব্যবসায়িক অ্যাসপেক্ট গুলো ওনারা বলেছেন, আমি সেটাই যাচ্ছি না, আমি আইনের জায়গায় আসছি। তাহলে আমার আইন প্রয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রের যে সুপ্রিমেসিটা থাকে, সেই সুপ্রিমেসির জায়গাটা কিন্তু খর্ব হয়ে গেল। এইটা একটা রাষ্ট্র সারেন্ডার করতে পারে কিনা? তাহলে আপনার রাষ্ট্র হিসেবে এটা কি থাকে কোথায়? আপনি আর করেন কি? রাষ্ট্র আসলে বাইরে করে কি? তার যদি এই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকুই যদি না থাকে, সে যদি সারেন্ডার করে একটা চুক্তির মাধ্যমে, তার নিজের আইডেন্টিটি নিয়ে আসলে ক্রাইসিস তৈরি হওয়ার মতো ব্যবস্থা হবে। তো বাংলাদেশে রঙিন বিপ্লবের পরে কোন মডেলে পড়েছে সেটা নিয়ে এখনো কোনো বিশেষজ্ঞের কাছ থেকে জানা যায়নি। বাণিজ্য চুক্তি, গোপনীয় চুক্তির পরে বাংলাদেশ কোন মডেলে পড়বে? ফিলিপাইনের মডেল না থাইল্যান্ডের মডেল? জাপান, কোরিয়া, মালয়েশিয়া হওয়া যাবে না, সেরকম বাস্তবতা নেই। তবে বাংলাদেশের জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না, কিছুদিনের মধ্যেই জানা যাবে। বাংলাদেশের হাতে এখনো 50 দিন সময় আছে বলে উল্লেখ করেছেন উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা। তিনি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অন্যায্য বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান এবং বলেন, কোনো অবস্থাতেই আমেরিকা, ভারত বা অন্য আধিপত্যবাদী রাষ্ট্রের হাতে আমাদের শিল্প খাত তুলে দিতে পারি না। কাজ করবেন। আমরা কোনোভাবেই আমেরিকা হোক, ভারত হোক, চায়না হোক, যে কোনো মধ্যপ্রাচ্য হোক, পৃথিবীর কোনো দেশের হাতে আমরা আমাদের শিল্প খাত, আমাদের ওষুধ শিল্প, আমাদের পোল্ট্রি খাত, আমাদের মৎস্য খাত, আমাদের কোনো কৃষি খাত, আমরা কোনো কিছুই অন্য কোনো আধিপত্যবাদী দেশের হাতে তুলে দিতে পারি না। আমরা বলতে চাই, এই বাণিজ্য চুক্তি ভয়ঙ্কর। এই বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশের কলকারখানাগুলো এবং বাংলাদেশের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে এবং আমাদেরকে এই বাণিজ্য চুক্তির পক্ষে খুব সুস্পষ্টভাবে অবস্থান নিতে হবে এবং বিএনপি গভর্নমেন্টকেও প্রমাণ দিতে হবে যে সে এই ধরনের সার্বভৌমত্ব হরণকারী চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু সেটা বাতিলের অনেক ধরনের অপশন আছে। পার্লামেন্টে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই চুক্তি টার্মিনেশনেরও সুযোগ আছে। 50 দিন সময় আছে আমাদের হাতে, সেটা যেভাবেই হোক, পার্লামেন্টের মধ্যে দিয়ে হোক, কোর্টের ভিতর দিয়ে হোক, আন্দোলনের ভিতর দিয়ে হোক, এই বাণিজ্য চুক্তি আমাদেরকে অবশ্যই বাতিল করতে হবে। তো কিছুদিন আগে জামাত এবং বিএনপি বাণিজ্য চুক্তি সম্পর্কে জানতো বলে মন্তব্য করেছেন বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পন্ন বাণিজ্য চুক্তির প্রক্রিয়ার সাথে খুবই ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিলেন। আশা করি এটা যাতে সত্য না হয়, কারণ কেউ জেনে বুঝে বাংলাদেশের জন্য এমন চুক্তি করতে পারে না। যে সকল ব্যক্তি এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, এখন তাদের বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে। তারা তাদের মতো করে আমাদের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে, আমাদের কোনো কিছু করার সুযোগ নেই। তারা যা বলবে সেটাই শুধু জি হুজুর। এই ধরনের চুক্তি যারা করে, তাদের আসলে কোনোভাবেই এটা মনে করার প্রয়োজন নেই তারা কেউ না বুঝে এই চুক্তিগুলো করেছেন। তাদের বিচারের মুখোমুখি করাটা খুব জরুরি। যে সমস্ত ব্যক্তি এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, যারা বাংলাদেশের শত্রু রীতিমতো, যারা দেশটাকে বিক্রি করে দিয়েছেন রীতিমতো এই চুক্তির মাধ্যমে।
দেশের মানুষকে অন্ধকারে রেখে অন্তর্বর্তী সরকারের এ ধরনের চুক্তি করা ঠিক হয়নি। রাজনৈতিক দল এবং অ্যাক্টিভিস্টরাও গণ অভ্যুত্থানের পরে বেশি দিন চুপ থাকা ঠিক হয়নি। অভ্যুত্থানের পরে বাংলাদেশ নতুন উপনিবেশ দাসত্বের শৃঙ্খলে বাধা পড়েছে, এটা আমরা অনেকে বললেও তখন কেউ কানে তোলেনি। দ্বিতীয় স্বাধীনতার স্বপ্নে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান হয়ে যাবার আতঙ্কে ছিলেন। এখন সরকার চলে যাবার পরে যখন ফলাফল দেখা যাচ্ছে তখন অনেকেই সোচ্চার হচ্ছেন, কিন্তু প্রতিবাদ করে কতদূর কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। বাংলাদেশকে হয়তো ফিলিপাইনের মতোই ভাগ্য বরণ করতে হবে। থ্যাংক ইউ।